কয়েকটা তুলি। হ্যাঁ খুব ভালো লাগতেছে। আপনি আমার দেখে বুঝেন না আমি মালটোবা খাই, মালটোবা দিতে পারবেন? মালটোবা থাকলে দেন। আর শুনেন, আপনার লগে আমার কোনো বিবাদ নাই, আপনি রেফারি, আপনি যত খুশি তত মঞ্চে বাঁশি বাজান, আমার কোনো সমস্যা নাই। দে বাড়ি দে, দে আমার মাথার মধ্যে বাড়ি দে। ভাই কি বলতেছো তুমি? এটাই ঝগড়া, তুই বাড়ি দে। কানের দুল খুলে দিয়ে দিছি। বরণ পোষণের দায়িত্ব নাও নাই, বিয়ে শাদী পর্যন্ত অর্নামেন্টস বানানোর দায়িত্ব নিয়ে নিতা। আমার শত্রু যদি তোমার মিত্র হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমার শত্রু হয়ে যেতেছো। হ্যাঁ, আর বলতেছো না একটা পরিবার না, আড়াইটা পরিবার। বৌমা ঘুমিয়ে গেছে? তুই ঘুমাচ্ছিস না কেন? অফিসের কোনো ঝামেলা নাকি? তোর ব্যবসা তো এখন বেশ ভালোই চলছে, মাশাআল্লাহ। যা ব্যস্ত থাকিস তুই, অবশ্যই এটাই হওয়ার কথা। তুই কি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত? না, এত চিন্তা করলে তো শরীর খারাপ করবে। শোন, তোকে একটা কথা বলি রে বাবা, তোর মায়ের সাথে আমার যখন বিয়ে হয় আমি সেদিনই তোর মাকে প্রথম দেখি। একেবারে টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের বিয়ের মতো। মানে বিয়ের পরই আসলে আমাদের প্রেম ভালোবাসা সংসার সব হয়। আর বিয়ের ঠিক 1 বছর পরে তুই জন্ম নিলি। কি আনন্দ তখন আমাদের। কিন্তু তোর মা না, তোর জন্মের পর ধীরে ধীরে অসুস্থ হতে থাকলেন। আর তোর বয়স যখন ঠিক 8 মাস 6 দিন, তোর মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমার বয়স তখন 28 বছর। আমাকে কাছের দূরের অনেকেই বিভিন্নভাবে বুঝিয়েছে, ইনসিস্ট করেছে আবার বিয়ে করার জন্য। কিন্তু আমি এটা শুনেই ক্ষেপে উঠতাম। মানে তোর কথা ভাবলেই বিয়ের কোনো কথা শুনতে চাইতাম না। তারপর সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, এইভাবেই আমরা বাপ ছেলে কাটিয়ে দিই না একটা জীবন। সেই থেকে আমার সবকিছু জুড়ে তুই। তোর পটি পরিষ্কার করা থেকে তোকে খাওয়ানো, তোর সাথে খেলা পড়ানো, মানে তুই ছাড়া তো আমার আর কিছু নেই। ভালোই লাগতো দুজন দুজনের জন্য। এভাবে তুই আস্তে আস্তে বড় হয়ে গেলি, এত বড় হয়ে গেলি। বাইরের জগৎ হলো, ছাত্র জীবন শেষ হলো, চাকরিতে ঢুকলি, বিয়ে করলি। আগে যেভাবে তুই আমাকে সময় দিতে, মানে আমরা দুজনকে যেভাবে সময় দিতাম, এখন আর সেটা হয় না। আমি রিয়েলাইজ করে দেখলাম যে আসলেই তো আমি এখন একা, অনেক একা রে বাবা। এই বয়সে বিয়েটা কি জানিস তো, মানে প্রচলিত অর্থে বিয়ে বলতে যা বোঝায় তা না। কিন্তু এই বয়সের বিয়ে হচ্ছে আসলে একজন সঙ্গী, বাবা, যার সাথে সে কথা বলবে, নিজের সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারবে।
পাশে থাকতে পারবে সেরকম মনে হয়েছিল তোর মিলি আন্টিকে দেখে, যে সবসময় পাশে থাকার মতো একজন মহিলা যার সাথে আমি সুখ দুঃখের আলাপ করতে পারবো। এই তো একটা জিনিস কি বাবা, এটা হয়তো সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে তো বটেই। তুই যখন অনেক ছোট ছিলি তখন আমি ছিলাম তোর বাবা, তুই ছিলি আমার সন্তান। আর এখন তুই এত বড় হয়ে গিয়েছিস না, এখন আমি তোর সন্তান, তুই আমার বাবা হয়ে গেছিস। তাই সিদ্ধান্ত তো তোকেই নিতে হবে। না, এটা ভাবার কোনো কারণ নেই যে তোকে কষ্ট দিয়ে আমি নিজে কোনো সিদ্ধান্ত নেব। বাপ হয়েছিস, বাপের কাজটা তোকেই করতে হবে। তুই ভেবে দেখ আমার কি করা উচিত। আচ্ছা মাসুম আব্বা, ধর যে তুই যদি বিয়ে করতি, মানে 2-3 বছর পরে তো বিয়ে করতেই হবে, হ্যাঁ, তখন কি তুই আমাকে ফেলে দিতি? এটা আম্মা তুমি কি ধরনের কথা বললা? তোমারে কেন ফালামু? বউ যদি তেরিং বেরিং করার দরকার বললে বউরে ফালাই দিব। তোমার ফালাইতে কি আমরা পারবো? তোমার ছাড়া কি একদিনও থাকছি? তোমার ছাড়া তো আমরা থাকতে পারবো না। আমিও তো তোদেরকে ছাড়া থাকতে পারবো না। কখনো থাকছি তোদেরকে ছাড়া? না, সেই জন্যই তো তোদেরকে নিয়েই সংসার শুরু করলাম। তোরাই তো আমার সব। আমার সন্তানদেরকে ছাড়া আমি কোনো কিছুই কল্পনা করতে পারি না। এখন সংসারটা তো শুরু করলাম, তোদের কাছে কি মনে হচ্ছে এই সংসারটা শুরু করাটা অনেক অপরাধ, খারাপ কিছু? দেখ, সংসার কি জিনিস আমি কিন্তু বুঝি নাই। তোদের বাবা সারা জীবন পড়ে থাকলো বিদেশে, টাকা পয়সা পাঠাইতো, কিন্তু সংসার তো অন্য জিনিস বাবা। স্বামীর যত্ন, স্বামীর ভালোবাসা, সেগুলি তো অন্য ব্যাপার। সেগুলি কি তোদের মা কখনো পাইছে? তারপর তোদের বাবা বিদেশ থেকে জানাইলো যে সে আর ব্যাক করবে না, তিনি সেখানে আরেকটা বিয়ে করছেন, তিনি আমাকে ডিভোর্স দিলেন। তো এই বয়সে এসে শিবলির বাবার সাথে আমার পরিচয়, ওখান থেকে আমাদের সখ্যতা, আমার হঠাৎ করে মনে হলো যে এই মানুষটার সাথে সংসার করা যায়। কিন্তু সেটা যে তোদের সবার কাছে এত খারাপ লাগবে সেটা তো বুঝি নাই আব্বা। তোরাই তো আমার সবকিছু, তোদেরকে বাদ দিয়ে আমার কোনো সংসারের দরকার নেই, কোনো সুখ আনন্দ কোনো কিছুর দরকার নেই। সেই জন্য আমি চিন্তা করলাম যে এই সংসার থেকে আমরা চলে যাব। আমরা আগে যেমন ছিলাম আবার তেমনই থাকবো। আম্মা এভাবে বলো না, খারাপ লাগতেছে। এখন এইটা যদি তোদের চোখে অপরাধ হয় তাহলে দরকার নেই আমার সংসারের। আমি মনে করব যে সৃষ্টিকর্তা আমাকে একা রাখার জন্যই তৈরি করেছেন। আমি না হয় সারা জীবন একাই থাকবো, তোদের নিয়েই থাকবো। তো দেখিস
তোরা যখন বিয়ে শাদী করবি তখন আবার আমাকে একলা ফালায় চলে যাইস না, তাই না? কারণ আমি এই সংসারটা ছেড়ে দিচ্ছি, আমরা আবার আগের মতো হয়ে যাচ্ছি, ঠিক আছে? বাবা শিবলি, একটু দাঁড়াও বাবা। তুমি তো আমার সঙ্গে কথাই বলো না। যদি আমার কিছু কথা শুনতে, আমার খুব জরুরি কিছু কথা বলার ছিল তোমাকে, যদি তুমি একটু শোনো বাবা। আমি জানি তোমাদের সংসারে আমি আসলে তোমাদের কাছে অবাঞ্ছিত, তুমি কখনোই আমাকে মেনে নিতে পারবে না। না বাবা, এতে তোমার কোনো দোষ নেই। হয়তোবা তোমার জায়গায় আমি হলে আমিও ঠিক এই কাজটাই করতাম, আমিও মেনে নিতাম না। আসলে এখানে দোষ তো কারোরই নেই বাবা। আমি সারাটা জীবন আমার পরিবারের পিছনেই ব্যয় করেছি, শুধুমাত্র পরিবারের জন্যই, আমার নিজের দিকে তাকাইনি। তোমাদের বাবা, তিনিও হয়তো সেটাই করেছেন। তো আমি তোমাদের পরিবারে এসেছিলাম। এটা তো আসলে নতুন কোনো সংসার না, এটা তোমাদের সংসার, তোমাদের পুরনো সংসার। পুরনো সংসারকে নতুন সংসারের মতো সাজানো গোছানো এত সহজ না। এই ব্যাপারে বাবা আমি ব্যর্থ। আমি জানি তুমি আমাকে মোটেই পছন্দ করনি, বলেছি তো, পছন্দ করার মতো মানুষও আমি না। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই তো বাবা এরকম, 10 জনে খারাপ চোখে দেখে, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে। কিন্তু বাবা তুমি একটাবার ভেবে দেখো, যে ইয়াং বয়সের ছেলে মেয়েরা যে বিয়ে করে, তাদের যে হাজব্যান্ড ওয়াইফের দরকার পড়ে, তার চাইতে অনেক বেশি দরকার হয় যখন মানুষের বয়স হয়ে যায়। কারণ তখন তারা নিঃসঙ্গ হয়ে যায়, তখন তাদের ছেলে মেয়ে বড় হয়ে যায়, যে যার কাজে ব্যস্ত থাকে। দুইটা মানুষের অনেক বেশি সাহায্যের প্রয়োজন হয়, দুইটা মানুষের হাতের প্রয়োজন হয়। কিন্তু এটা আমাদের সমাজ বুঝতে চায় না বাবা। আসলে সমাজ আমার কাছে মুখ্য বিষয় না, 10 জনে কে কি বলল সেটা আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় হচ্ছে সন্তান। কারণ বাবা আমার তো আগেই 2টা সন্তান আছে, আমি সন্তানের মন বুঝি, সন্তানের চাওয়া পাওয়া বুঝি। সেই জন্য বাবা আমি তোমাদেরকেও বুঝতে পারি, তোমাকে বুঝতে পারি, তোমার বউকে বুঝতে পারি। আমার কাছে নিজের সুখের চাইতেও সবকিছুর ঊর্ধ্বে সন্তান। সেই সন্তানরাই যদি সুখে না থাকে, তাহলে আমাদের সুখ দিয়ে কি হবে বাবা? আমার এই সুখের কোনো দরকার নেই। অনেক জীবন পার করে দিয়েছি, বাকিটা জীবনও পার করে দিতে পারবো। কিন্তু আমি চাই বাবা তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো, তোমরা মানুষের কাছে লজ্জা না পাও। বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদের পরিবার থেকে চলে যাব। আগে যেভাবে ছিলাম হয়তো সেইভাবেই থাকবো, আবার না হয় একা জীবন শুরু করব। কিন্তু একটা কথা বলি, তোমাদের যখনই প্রয়োজন হবে আমাকে ডেকো। মা হিসেবে নয়, বন্ধু হিসেবে আমাকে কাছে পাবে। তোমাদের যে কোনো প্রয়োজনে, আপদে বিপদে, অসুখে বিসুখে আমাকে বন্ধুর মতো কাছে পাবে। আর শিবলি বাবা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। মনে কোনো কষ্ট রেখো না, রাগ রেখো না বাবা।
তুমি আমাকে মা বলে ডেকেছো না, তাহলে তুমি আমার মেয়ে না? হুম, তোমার যখনই মন চাইবে তখনই তুমি আমার বাসায় যাবে, আমার সঙ্গে গল্প করবে, আমি তোমাকে রান্না বান্না শেখাবো। হ্যাঁ, যখনই মন খারাপ হবে সঙ্গে সঙ্গে আমার বাসায় চলে যাবে। তোমার জন্য আমার ঘরের দরজা রাত দিন 24 ঘন্টা খোলা, ঠিক আছে? আরেকবার ঠান্ডা মাথায় চিন্তা করলে হতো না? বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করব। আম্মা, ভাইয়াকে তো দেখছি না, ভাইয়া কই? কোথায় গেল? আচ্ছা দাঁড়া, বলটা ফোন দিয়ে দেখছি। শিবলিকেও তো দেখছি না, এখানেই তো ছিল। হ্যাঁ, শিবলিকে একটু বিদায় জানিয়ে যেতাম। ওর তো আমার উপর খুব রাগ, আমি ঠিক সাহস পাচ্ছি না। ফোনও তো ধরছে না। আচ্ছা আমি দেখছি মা, আপনারা এখানে দাঁড়ান। আচ্ছা চলো আমি যাই। আমরা কি কোনো ভুল করলাম? ভুল আমরা করিনি, আমাদের সময়টা ভুল ছিল। নিজের দিকে খেয়াল রাখবেন, বৌমা, শিবলি, ওদের দিকে খেয়াল রাখবেন। আর কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। কি ব্যাপার শিবলি সাহেব, আপনি আমার এই জায়গায় ডাকছেন? তো ডাকছেন ভালো কথা, চোখে চোখে ডাকছেন কেন? আপনার কি মুখ নাই? আপনি মুখ দিয়ে ডাকতে পারেন না? প্রথম কথা হচ্ছে শিবলি সাহেব বলাটা বেয়াদব, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার এমন কোনো যোগ্যতা হয় নাই যে আমার মুখ থেকে কথা বের করে তোমাকে ডাকতে হবে। যোগ্যতা অর্জন করো, মুখ থেকে শব্দ বের করো। উরি বাপ রে বাপ, আসছে আমার যোগ্যতাবানটা। খুব যোগ্যতাবান হয়েছেন তাই না? এই তুমি এরকম বেয়াদবদের মতো কথা বলো কেন? হ্যাঁ, মুরব্বীদেরকে সম্মান দেওয়া শিখো নাই? তোমার মাকে দেখো, তোমার বোনকে দেখো, কি সুন্দর করে সবার সাথে কি আদর করে কথা বলে, আপন করে নেয়। তুমি এরকম ছ্যানছ্যান করে কথা বলো কেন? এরকম ছ্যানছ্যানানি কেন তুমি? কেন তুমি আমার আদব শিখাইতে পারো না? তুমি এমনি করে বললে কথা কাউকে ছোটবেলায় কি কেউ কেমনি করে কথা কয়? কোনো আদর নাই, স্নেহ নাই, আসছে আবার আমার বেয়াদব কইতে। তুমি তোমার বাপের লগে কেমন আচরণ করো? আমি তো ভয় থাকি কোন সময় আমার মার সাথে তুমি এই আচরণ করো। খবরদার এরকম মিথ্যা ব্লেম করবা না। আমি কখনো মার চোখের দিকে তাকায় পর্যন্ত কথা বলি না। তুমি তো আমার বাপকে বাবলু বাবলু বলে ডাকছো, রাখো নাই? আমি তোমার মাকে ডাকছি মিলিমিলি বলে ডাকছি। ওটা তো ডাকছি, এখন তো আর বাবলু বাবলু ডাকি না, এখন তো আঙ্কেল আঙ্কেল ডাকি। নিজের বাপকে আঙ্কেলটাকে থাপ্পড়ে ফেলা দিব আমি এখান থেকে। টাইম লাগবো তো, আইতে টাইম লাগবো না? হুট করে একটা যে কোনো মানুষের বাপ ডাকতে পারবো নাকি? প্লেন দিয়ে আসবে, তারপর তোমার মধ্যে ঢুকবে এটা যে হ্যাঁ এখন আমি বাবা ডাকবো। ঠিক আছে, আমি পাপা ডাকবো। বাবা কি? এই পাপা পুপা ডাকা যাবে না, হয় বাবা ডাকবা নইলে আব্বা ডাকবা নইলে আব্বু ডাকবা। ফরেনার হইছো তুমি? তো এটাও তো টাইম লাগবো। তোমার উত্তেজনা কমাইতে যেমন টাইম লাগবে, আমারও তো এটা কমাইতে টাইম লাগবে, তাই না? তো আমি তো উত্তেজনা কমাইতেছি, উত্তেজনা না কমাইলে এতক্ষণ তোমায় 3 বার ফালাইতাম, আবার নিচে থেকে উঠাই নিয়ে এসে আবার 3 বার ফেলতাম তোমার। আমি উত্তেজনা কমানোর ট্রাই করতেছি। আমিও ট্রাই করতেছি। তুমি আগে উত্তেজনা কমাও, তারপর আমি তোমারটা দেখবো, তারপর আমি এটা শিখবো। শিখবা? হ্যাঁ আমাকে দেখি শিখবা? অবশ্যই, বড় ভাইদের দেখি তো ছোট ভাইরা শিখি। আচ্ছা ঠিক আছে, কিন্তু শেখার জন্য তো টাইম লাগে, শেখার জন্য ধৈর্য লাগে। এরকম গাট্টি বসকে গুছায় কথায় কথায় চলে গেলে হয় না, থাকতে হয়। কই থাকো? এনে থাকো, বাসা বড় আছে কিন্তু আমার রুমে না, ওই যে আমার সাইডে আরেকটা। তাইলে আর কেমন নিবো ভাই? নিজের ভাইগোর মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে, আমার রুম না, এটা না, ওটা না, তাহলে তো আর থাকা যাবে না। তাহলে জায়গা তো তোর ভাবি কই থাকবে? ছাদে? তাও তো কথা খারাপ না। এই জন্যই আমি বলি, তুই বেয়াদব, আগে তর্ক করস, চিন্তা করস না কিছু। তা আমি তো আগে থাক, শিখবো। শেখ আমার কাছে। হ্যাঁ